গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ একটা নতুন দিন আপনাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই একটা নতুন ভ্লগ চলুন আরম্ভ করে ফেলি। পৌষের শেষে কাঁঠালের গায়ে মুচি চলে এসছে, কিন্তু বেশ অনেক কটাই মুচি এসছে। আজ অনেক দিন পর জানেন ছাদে উঠেছিলাম, কারণ আমার শরীরটা বিশেষ ভালো নেই। কোমরে আর আমার সেলাই জায়গাগুলিতে বেশ ব্যথা হয়েছে। আসলে জেঠিমা কাজে আসছে ঠিকই, অনেক দিন ধরেই ঘর মুছতে পারছে না। এবার রোজ দিনই ঘর মুছতে হচ্ছে। আর আমার কাছে আমি জবের থেকে আমার এই অপারেশনগুলি হয়েছে, তারপর থেকেই আমি ঘর মোছা কাজটাই করতে পারি না। এত সেলাইতে টান ধরে বা অনেক সময় প্রচণ্ড ব্যথা হয়। কালকেই সকালে ঘুম থেকে উঠে আমি দাঁড়াতে পারছিলাম না, এত সেলাইতে টান ধরছিল আর ব্যথা হচ্ছিল। কিন্তু সেই যন্ত্রণাটাকে সহ্য করেই সব কিছুই করলাম। মেয়েকে স্কুলে দিতেও গেলাম। আসার পথে ওষুধ কিনে এনেছিলাম, খেতে একটু কমেছিল। তবে আজকে আবার ঘর মুছতে গিয়েই অসম্ভব যন্ত্রণা উঠে গেছিল। তবে কালকের একটা ওষুধ ছিল, সকালবেলা খাওয়ার পরেই আমার ব্যথাটা কমেছে। তবে ততক্ষণে তারপরে আমি খালি ডিমটা রান্না করেছিলাম। আর যন্ত্রণা বা ব্যথা জিনিসটা এমনই, সেটা তো শরীরের ভেতরে হয়, বাইরে তো বোঝা যায় না। জ্বরের মতন, জ্বর হলে পরে যেরকম টেম্পারেচার মিটার দিয়ে দেখলে পরে বোঝা যায় বা গাটা গরম হয় যে না জ্বর এসছে। এই যন্ত্রণাগুলি কিন্তু সেরকম তো কোনো ব্যাপার নেই, বা যন্ত্রণা মাপার কোনো মিটার বা কোনো জিনিস এখনো পর্যন্ত মনে হয় না যে আবিষ্কার হয়েছে। যে কারোর গায়ে কোনো পেন হলে থার্মোমিটারের মতন কোনো যন্ত্র তার গায়ে ধরলে পরে বোঝা যাবে সত্যি তার ব্যথা হচ্ছে কি হচ্ছে না। সেই জিনিসগুলি আমার মনে হয় যত তাড়াতাড়ি বিজ্ঞানীরা বার করতে পারবে, ততই হয়তো আমাদের মতন গৃহবধূদের বেশ সুবিধা হবে। কেননা যন্ত্রণার কথা তাদের বাড়ির লোকরা বুঝতেই চায় না, ভাবে হয়তো কাজ করার অজুহাতে বা কাজে ফাঁকি দেওয়ার জন্য যন্ত্রণার নাটক করছে। কেউ শিখিয়ে দিয়েছে যে কিছু হলেই যন্ত্রণার নাটক করবি, তাহলেই দেখবি কাজ থেকে মুক্তি পাওয়া যাবে। এরকমটি ধারণা আমার পরিবারের একজনের। তবে আমি তার উদ্দেশ্যে বলতে চাই, যদি তার কোনো দিনও এরকম কোনো ওটি হয়, সেলাইয়ের যন্ত্রণা ওঠে কাজ করতে গেলে, তখন সে বুঝবে যে কতখানি কষ্ট হয় একটা ব্যথা ওরকমভাবে সেলাইয়ের যন্ত্রণা সহ্য করার ক্ষমতা। তখন আমি দেখব যে তার কতটা আছে। আর বেশি কিছু বলবো না। আর ওপরে যিনি আছেন তিনি তো দেখছেনই যে আমি মিথ্যে অভিনয় করছি, না কারোর শেখানো বুলি আওড়াচ্ছি, না সত্যি শরীরে কষ্ট হচ্ছে দেখে পড়েছিলাম। তো সেই কারণেই কদিন ধরেই পেটটা ব্যথা, সেলাইতে টান পড়ছে, তার জন্য আমি ছাদে উঠছিও না। তো আজকের ওষুধটা খাওয়াতে, ব্যথাটা আর একটু কমাতে অনেকগুলি জামা কাপড়ও জড়ো হয়ে গেছিলো। আমি কাচতে পারিনি দেখে যে কেউ কেচে দেবে, সেরকমও কিন্তু কেউ নেই। আমার শরীর খারাপ হয়েছে তো কী হয়েছে, শরীর ভালো হলে আমাকেই কাচতে হবে। তো যাই হোক, আজকের একটা ব্যথার ট্যাবলেট খেয়ে আস্তে আস্তে বসে বসে সবগুলোই কেচেছি। তবে আগে রান্নাটা সেরে নিয়েছি, তারপরে কাচাকুচিটা করেছি। আর ওই যে বললাম, সকালে ঘর মুছতে গিয়ে আজকের খুব জোরেই, যেহেতু ব্যথাটা কাল থেকেই হচ্ছিল, তাই আজকের খুব জোরেই ব্যথাটা হয়ে উঠেছিল, সেলাইয়ের জায়গাটা ফুলেও উঠেছিল। তো একটু মলম লাগিয়ে শুয়েছিলাম, তারপরে উঠে রান্না বসালাম।
চা খেলাম আগে। আর এখন ডিমের কারিটা করে নিচ্ছি। আমার ডিমটা অমলেট করে দিলাম, আর 4টে ডিম আর কি আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে তারপরে করছি। পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা খানিক কষানোর পরে ডিমগুলি ঢেলে দিলাম। এরপরে ডিম দিয়ে বেশ আরেকটু কষাবো, কষিয়ে নিয়ে তারপরে ফাইনালি জলটা অ্যাড করব। এখন একটুখানি কড়াইতে ঢাকনা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকনা চাপা দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে দেখলাম মশলাটা দিয়ে বেশ সুন্দর তেল ছেড়ে এসছে আর সুন্দর গন্ধও বেরিয়েছে। তাই জলটা এখন অ্যাড করে ফেললাম। আর এরপরে ডিমের ঝালটা ফুটে গেলে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেলবো। রান্না বলতে আজকে ডিমের কারি রান্নাটাই দেখালাম। আর তারপরে বড় মেয়ে ঘুম থেকে ওঠার পরে বলছিল যে মা ভাত খেতে ইচ্ছা করছে না, একটু লুচি বা নানপুরি বিক্রি হয় আমাদের এখানে, কিনে আনবো। আমি বললাম ঠিক আছে যা। আর তারপরে আমি ভাবলাম টিফিনটা খেয়ে ওষুধটা খেতে পারবো। তো তারপরেও চলে গেছিলো একটুখানি টিফিন কিনতে। তবে কালকেও কেনা টিফিনই খাওয়া হয়েছিল, আর আজকেও। তো দেখুন ডিমের কারিটা আমার কিন্তু হয়ে গেছে। আর তারপরে আমি টিফিন খেয়ে ওষুধ খেয়ে ব্যথাটা একটু কমতে জামা কাপড় কেচে ছাদে গেছিলাম মেলতে। তো টিফিনে আজকে এনেছিল লুচি, ছোলার ডাল আর ঘুগনি। তো ঘুগনি আর ছোলার ডালটা বেড়ে নিয়ে টিফিনটাও সবাইকে দিয়ে দিলাম। সবাই মিলে খাওয়া দাওয়া সেরে ওষুধ খেলাম। কিছুক্ষণ মিনিট 10 মতন একটু বিশ্রাম নিয়ে তারপরে চলে গেলাম গামলা আর 1 বালতি জামা কাপড় আজকের হয়েছিল কাচার জন্য। বাথরুমেও অনেকগুলি ছিল, প্লাস ঘরেও ছিল। আর এদিকে বিছানার চাদরটাও বেশ অপরিষ্কার হয়ে গেছিলো। ওই যে কয়দিন ছিলাম না বাড়িতে, সেই কারণে তোলা তো হয়নি আর। তাই বিছানার চাদরটাও আজকের কষ্ট করে তুলেই নিলাম। বেশি দিন আর ফেলে রাখতে পারছিলাম না সেই কারণে। আর 2 মেয়ের স্কুলের ড্রেস, আদার্স জামা কাপড়, আমার নিজের কিছু জামা কাপড় সব মিলিয়ে ওই যে 1 গামলা 1 বালতি হয়ে গেছিলো। আস্তে আস্তে কেচে কুচে স্নান সেরে এখন ছাদে চলে এসেছি জামা কাপড়গুলি মেলতে। জামা কাপড়গুলি মেলা হয়ে গেলে চলে যাব আবার নিচে। নিচে গিয়ে বিছানা পড়ে আছে। বিছানাটাও যদিও রোজই আমার তুলতে বেলা হয়ে যায়, কেন সকাল দিকে রান্না সারতে হয়। আর তবে আমি জানি দিনের শেষে আমাকেই বিছানাটা তুলতে হবে। আবার যেমন তেমন করে বিছানা তুললেও মনটা আমার একদমই মোটেও ভালো লাগে না। বেশিরভাগটা কিন্তু পরিষ্কার টিপটপ না থাকলে যতই আমার কাজে একদম তাড়া থাকুক না কেন, ওই অগোছালো বিছানা আমার ভাগের কাজগুলির করার জন্য সহ্য করতে পারি না। বা একটু সাহায্যের জন্য কেউই এক একদিন মেয়েদেরকে বলতে হয়, অনেকবার বলার পর হয়তো অনেক বলার পর হয়তো কখনো কখনো করে তোলে। তবে জানেন তো আমার এত বলে বা কারোর কাছ থেকে অত কথা শুনে কাজ চোখ দিয়েছে, চোখে দেখে যদি কেউ না করে চাইও না, কাউকে থেকে বলে সবসময় সবটুকুনি করানো যায় নিজেই। আমাকে তো কখনো বলতে হয় না, তলে থাকতে আমার তাই সব মানুষ তো আর সমান না। ওই কারণে আমার বলতে ইচ্ছা করে না। যতই শরীর খারাপ হোক না কেন নিজের কাজটা নিজে করতেই ভালোবাসি। কারণে গায়ে সোয়েটারও তোলা হচ্ছে না। তো যাই গলাটা মাঝে মাঝে ভাঙছে। অনেকগুলি জামা কাপড় নিজে থেকেই ঠিক হয়ে যাচ্ছে। আপনারা হয়তো আরো জামা কাপড় ছিল, সেগুলি নিচেও কিছু মেলেছি, আমারও পরিষ্কার হয়ে যাচ্ছে। জামা কাপড় ছিল জমানো মাঝে। তো যাই হোক ফাইনালি জামা কাপড়গুলি মেলে চলে আসলাম। জামা কাপড় এসে অবশ্য টিফিন খেয়েছিলাম, চলে ঢালছি। এসে ডাল দিয়েছিল আর ঘুগনি দিয়েছিল, মানে ছিল লুচাই আমাকে তুলতে হবে। শুধু মশারি তুলে বালিশ গুছিয়ে কম্বল গুছিয়ে বিছনার চাদর টানটানি করে নিলে হবে না। তাই একে একে মশারির ওপরের আগে বিছনার চাদরটা, আমরা যতদিন শীত থাকে মশারির ওপরে একটা বিছনার চাদর দিয়ে দিই, তাহলে না ওপর থেকে ঠান্ডাটা কম নামে। বিছনার চাদরগুলি কম্বলগুলি সবগুলোই আজকের ভাঁজ করে নিচে ফেলবো। বিছানায় রাখার কোনো রকমই সুযোগ হবে না, কেন ওই যে বললাম বিছনার চাদরটাও তুলবো। তো মশারির দড়িগুলি খুলে নিচ্ছি, মশারিটাকে আগে তুলে দেবো, জানলাগুলি খুলবো, কেন এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা। আর এতক্ষণ ঘরে জানলা বন্ধ করে রাখলে ঘরটার মধ্যে জানি কেমন একটা
দম বন্ধ করে ওঠার পরিবেশ তৈরি হয়ে যায়। তবে মনে হয় আমারই মনে হয়, আর কারোর হয়তো মনে হয় না। মনে হলে এত বেলা পর্যন্ত বাসি বিছানা পড়ে থাকতো না, কেউ না কেউ ঠিকই তুলে দিত। তো যাই হোক, আমার কাজ যখন আমাকে করতেই হবে, সে আমার যতই শরীর খারাপ হোক আর চাই শরীর সুস্থ থাকুক, একটা কথা আমি এখানে খুব ভালো মতন বুঝে গেছি, কাজ আমাকে করতেই হবে। কাজ ছাড়া আমার দাম কারোর কাছেই নেই। সরি, আমার দাম না, আমার কাজের দাম। কেন আমার কোনো দাম কারোর কাছেই নেই, সেটা আমি খুব ভালো করেই সবার ব্যবহারে বুঝে যাই। এখন আরও বেশি করে বুঝতে পারি। সবাই আমার কাজটাকে ভীষণভাবে ভালোবাসে, ভীষণভাবে উপভোগ করে, কিন্তু আমাকে কেউ সহ্য করতে পারে না, জানেন তো। তো এখন দেখুন, জানলাগুলি খুলে দিতে ঘরের মধ্যে কি সুন্দর আলো খেলছে। তবে আজকের কিন্তু বাইরে বেশ মেঘলা ছিল। আপনাদেরকে যখন ছাদে উঠে দেখাচ্ছিলাম, আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন। আর রোদ আজকের বলতে গেলে সারাদিনে ওঠেইনি, রোদের ঝলকটা বেরোয়নি, তবে সূর্যের আলোটা এসে পৌঁছেছে, তাপটুকুনি আসেনি, এই আর কি যা। তাই জামা কাপড়ও খুব একটা যে শুকিয়ে গেছে অতগুলি কাচাকুচি করার মধ্যে, সেটা বলতে পারবো না। অনেক জামা কাপড়ই ভিজা আছে, সেগুলি আবার কালকে ছাদে হোক নিচে হোক মেলতে হবে। তবে সেগুলি আমাকেই মেলতে হবে, কেন যতই পড়ে থাকুক না কেন, সেটা যদি কালকে নাও মেলা হয়, সেটা ওরকমই পড়ে থাকবে। তো একে একে সব বালিশগুলি নিচে নামিয়ে দিয়েছি, ওই পাশে খালি পাশ বালিশগুলি আছে। আর এদিকে আমি লাল কম্বলটা ভাঁজ করে নিচ্ছি। এটা আমার ছোটো মেয়ে গায়ে দেয়, আমিও গায়ে দিই। আর ওটা আমরা গায়ে দিই, আবার মাঝে মাঝে আমি আর ছোটো মেয়ে লাল কম্বল গায়ে দিই। তো সে যাই হোক, মিলেমিশে গায়ে দেওয়া হয় আর কি। তো এরপরে এই কম্বলটা ভাঁজ করে নেবো, আর তারপরে বিছানার চাদরটা তুলে নেব। কম্বলগুলিও বেশ কিন্তু বড়, আর এই কম্বলটা লাল কম্বলটার থেকে কিন্তু বেশ ভারী আর মোটা। খুব শীতে এই কম্বলটাই কিন্তু বেশ গরম হয়, আর কম্বলটা দেখতেও কিন্তু বেশ সুন্দর। লাল কম্বলের সৌন্দর্যটা অন্যরকম, আর এই কম্বলের সৌন্দর্যটা অন্যরকম। তবে এখন আমি কম্বলগুলি ভাঁজ করেও নিচে দিয়ে দিচ্ছি। আর এবারে বিছনার চাদরটা তুলে ফেলবো, আর সাদা বিছনার চাদরটা আজকের পাতবো। অনেক দিন সাদা বিছনার চাদরটা পাতা হয়নি, তবে এটা কিন্তু নতুন বিছনার চাদর ছিল। আর একটা সাদা বিছনার চাদর আমি পেয়েছি, এইটা অনেক বছরের কেনা, আর যেটা পেয়েছি সেটা একদিন পাতবো ক্ষণে আপনাদের সঙ্গে, তাহলে শেয়ারও করা হবে। সেটা সাদার মধ্যে বেশ বড় বড় গোলাপ ফুলের চাদরটা বেশ সুন্দর, ওটা একদম আদি কাপড়ের ওপরে। তো দেখুন, বিছনার চাদরটা আমি একটু সুন্দর করে পাতাও হয়ে গেল, আর কম্বল বালিশগুলি একে একে করে আমি বিছানার ওপর তুলেও দিচ্ছি। এবার সুন্দর করে বিছনাটাকে টান টান করে বালিশগুলি কম্বলগুলি গুছিয়ে এখন মেয়েদেরকে পড়তে বসাবো। তাহলে বলুন তো দেখি, আমি কি শুধু রান্নাটুকুনিই করি? আমাদের ঘরের লোক যা ভাবে, আর বাকি কাজগুলি কি করি না? মেয়েদের আজকের স্কুল নেই দেখে, না হলে তো এতক্ষণ আমি বাড়িতেও থাকি না। 10:30 বাজলেই বেরিয়ে পড়ি, সেই 12টায় ঘরে ঢুকি। আর আমার ছোটো মেয়ের স্কুলটা অনেকখানি দূরে আমাদের বাড়ির থেকে, তবে অটোতে গেলেও হাঁটতে হয়, আর হাঁটা পথে গেলেও হাঁটতে হয়। তাই হাঁটা পথেই আমরা যাই, অটোতে খুব কমই উঠি। তো চলুন, আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। বালিশের বিছানার চাদরটা, বালিশের ওয়ারগুলি বলছি কেন, বিছানার চাদরটা কেমন অবশ্যই কিন্তু জানাবেন। তাহলে আজকের মতন এখানেই রাখলাম, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে হবে। আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকবো। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, শুভরাত্রি, ভালো থাকবেন।